প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে শুনবেন জসিমউদ্দিনের কিছু ছোট গল্প। গল্পের নাম এক কথায় এত কিছু। শ্বশুরবাড়ি গিয়ে জামাই কোনো কথা বলে না। শালিরা শালারা কত ঠাট্টা তামাশা করতে আসে, সে কোনো উচ্চবাচ্য করে না। তখন শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, দেখুন আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বোকা। বাপ বলল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করে ধমকিয়ে দেব। বাড়ি এসে বাবা ছেলেকে ডেকে বলল, কিরে, শ্বশুরবাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সকলের সঙ্গে আলাপ সালাপ করবি, শালাশালিদের সঙ্গে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলবে বেশ ভালো জামাই। ছেলে মাথা নত করে রইল। বাবা বুঝল এবার ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে তার উপদেশ মতোই কাজ করবে। পরের দিন ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে আগের বারের চেয়েও বেশি মনমরা। শ্বশুর জিজ্ঞাসা করল, কি ব্যাপার বাবা, তোমারে মনমরা লাগতেছে? সব ঠিক আছে তো? জামাই বলে, কি বলি আব্বাজান, সে বিশাল দুঃখের কথা। আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখি, উনি মাঝে মাঝে দড়ি ছিঁড়ে বের হন আর একটা মোটা লাঠি নিয়ে সবাইকে ধাওয়া দেন। দুই বিআই সাহেবের অনেক দোস্তি ছিল। এই ঘটনায় উনি খুব বিচলিত হয়ে বললেন, ইস, কি সর্বনাশা কাণ্ড! কালকেই আমি তোমার বাবাকে দেখতে যাব। জামাই বলল, আব্বাজান দেখতে যাবেন, কিন্তু খুব সাবধান। কিন্তু উনি খুব ভায়োলেন্ট কিসিমের পাগল। আপনি একটা মোটা লাঠি নিয়ে যান। যদি দেখেন উনি লাঠি নিয়ে আপনাকে ধাওয়া দিচ্ছে, আপনি লাঠি দিয়ে ওনার মাথায় বাড়ি দেবেন। শক্ত করে কয়েকটা বাড়ি দিলে ওনার মাথা ঠান্ডা হয়ে যায়, তখন উনি পুরা স্বাভাবিক। শ্বশুরকে এইসব বলে জামাই ওই দিনই বাড়ি ফিরে আসলো। ছেলের বাপ ছেলেকে জিজ্ঞেস করল, কি রে খোকা, তুই এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে ফিরলি যে? ছেলে বলে, কি করি বাবা, ওই বাসায় কি টিকার উপায় আছে? শ্বশুর সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। উনি একটা মোটা বাঁশ নিয়ে সবাইকে ধাওয়া দিচ্ছেন। ছেলের বাবাও বন্ধু কাম বিআই সাহেবের দুঃসংবাদে খুব কষ্ট পেলেন। বললেন, হায় হায়, আমার বন্ধুর এই অবস্থা। আমি কালকেই তোর শ্বশুরকে দেখতে যাব। ছেলে বলল, আব্বা, যাচ্ছ যখন আটকাবো না, কিন্তু খুব সাবধান। সাথে একটা মোটা দেখে ডান্ডা নিয়ে যাও। যদি দেখো শ্বশুর সাহেব তোমাকে ধাওয়া দিচ্ছেন, তুমি লাঠি দিয়ে ওনার মাথায় কয়েকটা বাড়ি মারবা। গোটা কয়েক ডান্ডা পড়লেই ওনার মাথা ঠান্ডা হয়ে যায়। পরের দিন সকালে 2 গ্রাম থেকে 2 বিআই 2টা মোটা লাঠি নিয়ে রওনা হলেন। মাঝপথে দুজন দূর থেকে দুজনকে দেখলেন, হাতের লাঠিও পরিষ্কার দেখলেন। সাথে সাথে ওনারা বুঝে গেলেন বিআই সাহেবের মাথা গরম। দুজনেই ডান্ডা নিয়ে একে অপরকে ধাওয়া। কিছুক্ষণের মধ্যেই দুইজনের মধ্যে দমাদম লাঠালাঠি শুরু হয়ে গেল। গ্রামবাসীরা এই ঘটনা দেখে অবাক। তারা কোনো রকমে দুইজনকে আলাদা করে বলে, তোমাদের 2 বিআইয়ের মধ্যে এত দোস্তি ছিল আগে, হঠাৎ কি হলো যে তোমরা এইভাবে মারামারি করছো? দুইজনেই মাথা খারাপের কথা এবং রেফারেন্স হিসেবে জামাইয়ের কথা বলল। গল্পের নাম গোপ্পার বউ। গোপ্পাকে নিয়ে পাড়ার লোকের হাসি তামাশার আর শেষ নেই। কেউ তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে ছুটে আসে, কেউ তার গায়ে ধুলি দেয়, তবুও তার গপ্প থামে না। জোয়ারের পানির মতো তার মুখ থেকে সব সময় নানা রকম মিছে আজগুবি গল্প বের হয়ে আসতে থাকে। আজ মাঠে গিয়ে দেখি এক আজদাহা সাপ। আমাকে দেখে সাপ তো তেড়ে আসলো, আমিও দে ছুট, সাপও আমার পিছে পিছে।
দৌড়াতে দৌড়াতে আছাড় খেয়ে পড়ে গেলাম। পটফোনা মেলে সাপ আমাকে ছোবল দেয়ই আর কি। তখন আমি কি আর করি, তাড়াতাড়ি এক লাফে সাপের ফলার ওপর চড়ে বসলাম। সাপ তখন ছুটে চলল, আমি তো ফনার ওপর বসেই আছি। ছুটে গিয়ে সাপ ঢুকলো এক শাপলা বিলে। আমি সাপের ফনার ওপর বসেই 4টি শাপলা ফুল ছিঁড়ে ফেললাম। তারপর সাপের ফনাটা ঘুরিয়ে ধরলাম বাড়ির দিকে। ওই আম বাগান তক এসে সাপ খোড়ালে ঢুকলো। আমি শাপলা ফুল কয়টি নিয়ে তোমাদের এখানে আসলাম। তোমরা সাপের কথা সাঁচা না মনে করলে আম বাগানের ওখানে খুঁড়ে দেখতে পারো, আমার হাতের শাপলা ফুল তো দেখতেই পাচ্ছ। সুতরাং তার কথা সাঁচা না মেনে আর উপায় আছে? কে যাবে সাপের খোড়ল খুঁড়তে? এইভাবে গল্পের আর শেষ নেই। কোনোদিন সে এসে বলে, মৌমাছির চাক কুল গাছের ওপরে, তার ওপরে গিয়ে বসে পড়লাম। অমনি মৌমাছির দল মৌচাক নিয়ে আসমানে উঠতে লাগলো। আমি তো চাকের ওপর বসেই আছি। উড়তে 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 আকাশে চলে গেলাম। সেখানে নীল মেঘ, কালো মেঘের দেশ, তারও ওপরে সাজমনির বাড়ি, চারদিকে সিন্ধুকের পাহাড়। সেখান থেকে চলে গেলাম সাতগাঙের ধারে। সেখানে রাজার মেয়ে জোনাকি ধরে মালা গাচ্ছে। তারই কাছ থেকে 3টি জোনাকি ধরে বাড়ি ফিরে আসলাম। শুনে সকলে বলল, বাড়ি কেমন করে ফিরে আসলে? আসমান থেকে লাফিয়ে পড়লে নাকি? গোপ্পা কোনো জবাব দিতে পারেনি। পাড়ার লোকরা তাকে তাড়া করে ফেরে। ছোটরা তবু গোপ্পাকে বড়ই ভালোবাসে। হোক তার গল্প মিছা আজগুবি, তবু শুনতে তো খারাপ লাগে না। গোপ্পার বউ বড় ভালো মানুষ, দেখতেও খুবসুরত, আর তার কথা কওয়া চলন বলন আরও চমৎকার। তবু সবাই তাকে দেখলে বলতো, এই যে গোপ্পার বউ আসলো। গোপ্পা যেখানে যত মিছে আজগুবি গল্প বলে, তাই নানা ভঙ্গিতে লোকে গোপ্পার বউকে বলে, আর নানা রকমের হাসি তামাশা করে। বেচারি কত আর সহ্য করে। সেদিন গোপ্পা বউকে খুশি করার আশায় মনে মনে একটি চমৎকার আজগুবি গল্প করবার আশায় মনে মনে একটা চমৎকার গল্প বানিয়ে এনেছিল। বাড়ি এসে বউয়ের দিকে মুখ চেয়ে বড়ই মন মরা হয়ে পড়ল। সে বলল, কি হয়েছে বউ, বলো তো? বউ ঠেস দিয়ে উঠে বলল, কি হয়েছে বুঝতে পারো না? এই যে পাড়ায় পাড়ায় মিছে আজগুবি গল্প বানিয়ে বানিয়ে বলে বেড়াও, লোকের টিটকারিতে তো আমার কান ঝালাপালা হয়ে পড়ল। আমাকে যেই দেখে সেই বলে, ওই যে গোপ্পার বউ আসলো। বউয়ের দুঃখ দেখে গোপ্পার মনটা বড়ই খারাপ হয়ে পড়ল। সে বউকে বলল, বলো তো আমাকে কি করতে হবে? বউ বলল, করতে আর কি হবে, তুমি তোমার ওই গল্পের ছালা কোথাও ফেলে দিয়ে আসো। অনেকক্ষণ ভেবে গোপ্পা বলল, কাল সকালে আমি সামনের ওই পাহাড়টায় গিয়ে গল্পের ছালা ফেলে দিয়ে আসব। সেখানে অনেক বাঘ ভাল্লুক থাকে, বড়ই বিপদের পথ, আর ফিরি কিনা কে জানে। তবু যাব সেখানে কাল। বউ বলল, তুমি ফেরো কি না ফেরো তার ধারধারি না, গল্পের ছালা তোমাকে ফেলে আসতেই হবে। রাগের মাথায় এ কথা বললে কি হবে, সাঁচা তো মনে হয় না। তবু যদি সেখানে বাঘ ভালুকের ভয় থাকে। বউ সকালে উঠে ভালো মতো পাক করে দুধে ভাতে গোপ্পাকে পেট ভরে খাইয়ে দিল। খেয়ে দে পান চিবাতে চিবাতে গোপ্পা গল্পের বোঝা ফেলে আসতে দূর পাহাড়ের পথে রওনা হয়ে গেল। পথে যেতে এমন ভঙ্গি দেখিয়ে চলল যেন কত বড় বোঝাটা সে মাথায় করে নিয়ে যাচ্ছে। সন্ধেবেলা গোপ্পা ফিরে আসলো। বউ বলল, গল্পের ছালা একেবারে উজাড় করে ফেলে দিয়ে এসেছো তো? গোপ্পা বলল, ফেলতে আর পারলাম কই, আমি তো ওই পাহাড়ের কাছে গিয়েছি, অমনি এক বাঘ এসে আমাকে দিল তাড়া। আমিও দৌড়, বাঘও আমার পিছে পিছে দৌড়, দৌড়াতে 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 পাহাড়ের গোড়ায় গিয়ে পড়লাম। সামনে আর পথ নেই, বাঘ তো একেবারে কাছে এসে পড়েছে। জানের ভয়ে কি আর করি। সামনে দেখলাম একটি কচু গাছ,
তার ডাল ধরে উপরে উঠতে লাগলাম। বাঘও আমার পিছে পিছে উঠতে লাগলো। উঠতে 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 আমিও উঠছি, বাঘও উঠছে। তারপর আমাদের দুজনের ভারে কচু গাছের ডাল ভেঙে পড়ল। পড়ি তো পড়ি, একেবারে তোমার ভাইদের বাড়ির সামনে গিয়ে পড়লাম। তোমার ভাইয়ের বউ আজ মুরগি পাক করেছিল আর চিতই পিঠা, তাই খেয়ে বাড়ি ফিরলাম। গল্প শুনে গোপ্পার বউ হাসি গোপন করে বলল, ও মা, তোমাকে পাঠালাম গল্পের ছালা ফেলে দিয়ে আসতে, আর তুমি কি না আর এক ছালা গল্প মাথায় করে বাড়ি ঢুকলে। গল্পের নাম জিদ। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব। কোনোদিন খায়, কোনোদিন খেতে পায় না। তাঁত খুঁটি চালিয়ে কাপড় বুনে কি বা তাদের আয়। আগেকার দিনে তারা বেশি উপার্জন করত। তাদের হাতের একখানা শাড়ি পাবার জন্য বাদশাহজাদিরা, কত নবাবজাদিরা তাদের উঠানে গড়াগড়ি পড়ত। তখন একখানা শাড়ি বুনতে মাসের পর মাস লাগত। কোনো কোনো শাড়ি বুনতে বছরেরও বেশি সময় লেগে যেত। সেসব শাড়ি বুনাতে কতই না যত্ন করতে হতো। রাত থাকতে উঠে তাঁতির বউ চরকা নিয়ে ঘড়র ঘড়র করে সুতা কাটত। খুব ধরে ধরে চোখের নজর আসে না, এমনই সরু করে সে সুতা কাটত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করতে হতো। সূর্যের আলো যখন চারদিকে ছড়িয়ে পড়ত, তখন সুতা কাটলে সুতা তেমন মোলায়েম হতো না। তাঁতি আবার সেই সুতায় নানা রকমের রং মাখাতো। এত সরু সুতা আঙুল দিয়ে ধরলে ছিঁড়ে যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকে সেই সুতা তাঁতে পরিয়ে কত রকমের নকশা করে তাঁতি কাপড় বুনত। সেই শাড়ির ওপর বুনট করা থাকত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেশতের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরে যখন হাঁটত, তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গোলেবাক ওয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছড়িয়ে পড়ত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর, কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডন, সধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনেই কান জুড়িয়ে যেত। কিন্তু কিসে কি হয়ে গেল, দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজল। বিদেশি বণিক এসে শহরে কাপড়ের কল বসালো। কলের ধোঁয়ার ওপর সওয়ার হয়ে হাজার হাজার কাপড় ছড়ায়া পড়তে লাগলো। যেমন সস্তা তেমনই টেকসই, আবার যেখানে সেখানে পাওয়াও যায়। তাঁতির কাপড় আর কে কিনতে চায়। হাট থেকে নকশি শাড়ি ফিরিয়ে এনে তাঁতিরা কাঁদে। শূন্য হাঁড়িতে চাউল না পেয়ে তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলে গেল। তখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বোনে। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার থেকে বেশি দামে কিনতে হয়। এখন কাপড় বেচে যা লাভ হয়, তাতে কোনো রকমে শুধু বেঁচে থাকা যায়। এটা ওটা কিনে মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়ে আমি একদিনও ভালো মতো খেতে পারলাম না। এত করে বলি হাটে যাও, ভালো মতো একটা মাছ কিনে আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে গিয়ে তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনে আনবো। সে হাটে যায়, পরের হাটে যায়, আরও এক হাট যায়। তাঁতি কিন্তু মাছ কিনে আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করেই ধরল। এ হাটে যদি মাছ কিনে না আনবে, তবে রইল পড়ে তোমার চরকা, রইল পড়ে তোমার নাটাই। আমি আর নলি কাটব না, শুধু শাক ভাত আর শাক ভাত খেতে খেতে পেটে চর পড়ে গেল। তাও যদি পেট ভরে খেতে পারতাম। তাঁতি কি আর করে, একটা ঘষা পয়সা ছিল, তাই নিয়ে তাঁতি হাটে গেল।
এ দোকান ও দোকান ঘুরে অনেক দরদস্তুর করে সেই ঘষা পয়সাটা দিয়ে তাঁতি 3টি ছোট্ট মাছ কিনে আনলো। মাছ দেখে তাঁতির বউ কি যে খুশি, আহ্লাদে আটখানা হয়ে সে মাছ কুটতে বসলো। এভাবে ঘুরিয়ে ওভাবে ঘুরিয়ে কত গুমর করেই সে মাছ কুটল, যেন সত্যি সত্যি একটা বড় মাছ কুটছে। তারপর পরিপাটি করে সেই মাছ রান্না করে তাঁতিকে খেতে ডাকলো। তাঁতি আর তার বউ খেতে বসলো। 3টে মাছ, কে 2টো খাবে, কে 1টি খাবে, কিছুতেই তারা ঠিক করে উঠতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো রোদে ঘেমে কত দূরের পথ হেঁটে এই মাছ কিনে এনেছি, আমি 2টো খাই, তুমি 1টি খাও। বউ বলে, তা হবে না, এতদিন বলে কয়ে কত মান অভিমান করে তোমাকে দিয়ে মাছ কিনে আনিয়েছি, আমি 2টি মাছ খাবো। তাঁতি বলে, তা কিছুতেই হবে না। কথায় কথায় আরও কথা ওঠে, তর্ক বেড়ে যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না, কে 2টি মাছ খাবে আর কে 1টি মাছ খাবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হলো। তখন দুজনেই স্থির করলো তারা চুপ করে ঘুমিয়ে থাকবে, যে আগে কথা বলবে সে একটা মাছ খাবে। তাঁতি এদিক মুখ করে শুয়ে পড়ল, থালা ভরা ভাত তরকারি পড়েই রইল। রাত কেটে ভোর হলো, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ভোর কেটে দুপুর হলো, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। দুপুর কেটে সন্ধ্যা হলো, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বেলা যখন পড়ো পড়ো, আকাশের কিনারায় সাঁঝের কলসি ভরো ভরো, পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘড়র ঘড়রও শুনি না। কোনো অসুখ বিসুখ করলো নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হলে কি হয়, কারো কোনো ক্ষতি করেনি কোনো দিন। একজন বলল, চলো যাই, দেখে আসি ওদের কোনো অসুখ বিসুখ করলো নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় এসে ডাকাডাকি আরম্ভ করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, ভেতর থেকে দরজা বন্ধ। তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখল তাঁতি আর তাঁতির বউ শুয়ে আছে, নড়ে না, চড়ে না, ডাকলেও সাড়া দেয় না। তারপর গাঁয়ের মোল্লা এসে পরীক্ষা করে স্থির করল তারা মরে গেছে। আহা, কি ভালোবাসা রে, তাঁতি মরেছে, তার শোকে তাঁতির বউও মরে গিয়েছে। এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর মাখিয়ে কাফন পরিয়ে এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান থেকে 1 মাইল দূরে। এই অবেলায় কে যাবে সেখানে? পাড়ার 2জন ইমানদার লোক মরা কাঁধে করে যেতে রাজি হলো। মোল্লা সাহেব ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে চললেন। কবর দেওয়ার সময় জানাজা পড়তে হবে। গোরস্থানে মোর্দা এনে নামানো হলো। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বেঁধে সমস্ত তদারক করতে লাগলেন। তার নির্দেশ মতো কবর খোঁড়া হলো। তাঁতি আর তাঁতির বউকে গোসল করিয়ে কাফন পরিয়ে সেই কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো। তখনও তারা কথা বলে না। তাদের বুকের ওপর বাঁশ চাপিয়ে দেওয়া হলো। তখনও তারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের ওপর কোদাল কোদাল মাটি ফেলানো হতে লাগলো, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফিয়ে বলে উঠল, তুই 2টা খা, আমি 1টা খাবো। সঙ্গে ছিল 2জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবল নিশ্চয় ওরা ভূত হয়ে জেগে উঠেছে। সঙ্গের 2জন লোক মনে করল তাঁতি যে তার বউকে 2টা খেতে বলল, নিশ্চয়ই সে তাদের 2জনকে খেতে বলল। তখন তারা ঝুড়ি কোদাল ফেলে দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করলেন তাঁতি নিজেই আমাকে খেতে আসছে। তখন তিনি তাড়াতাড়ি এসে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মারলেন চাবুক। ভয়ের চোটে
খুঁটি থেকে ঘোড়ার দড়ি খুলে নিতে ভুলে গেলেন। চাবুক খেয়ে ঘোড়া খুঁটি উপড়ে দিল ছুট। ঘোড়া যত চলে দড়িতে বাঁধা খুঁটা এসে মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত এসে তার পিঠে দাঁত ঘষছে। তখন তিনি আরও জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা এসে আরও জোরে তার পিঠে লাগে। হাসতে হাসতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি এসে ভাত খেতে বসল। গল্পের নাম কিছু মিছু। বড় ভাই হরি প্রায় শ্বশুর বাড়ি যায়। সেখানে তাকে কত খাতির যত্ন করে। এটা সেটা খেয়ে এসে নানা রকম গাল গল্প করে। ছোট ভাই নেপাল শুনে মুখ কাঁচুমাচু করে। তার তো বিয়েই হয়নি, কে তাকে খাতির যত্ন করবে। সেদিন নেপাল গিয়ে বড় ভাই হরিকে বলল, দাদা, প্রতি বছর তুমি শ্বশুর বাড়ি যাও, কত কি খেয়ে দিয়ে আসো, এবার না হয় তোমার বদলে আমিই যাই। বড় ভাই বলল, আচ্ছা, আমি এবার যাব না, তুই আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসিস। শুনে ছোট ভাই ভারী খুশি। যাওয়ার সময় মা বলে দিল, দেখ, তুই তো তোর দাদার শ্বশুরবাড়ি যাবি, সেখানে বৌমা আছে, খালি হাতে কেমন করে যাবি? এই 5টা টাকা নে, কিছু মিছু একটা কিনে নিস। মা মনে করেছিল ছেলে বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে, সন্দেশ, রসগোল্লা বা অন্য কিছু। কিন্তু নেপাল ভাবল, কিছু মিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার থেকে কিনে নিতে হবে। সে বাজারে গিয়ে এ দোকানে যায়, সে দোকানে যায়। মনোহরি দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রয়েছে। সে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে, তোমার কাছে কিছু মিছু আছে নাকি? দোকানদার বুঝতে পারে না কিছু মিছু কি, তাই উত্তর দেয়, না, নাই। মনোহরি দোকান ছেড়ে সে মিষ্টির দোকানে যায়, তারপর হাঁড়ি পাতিলের দোকানে যায়, চাল ডালের দোকানেও যায়। তোমাদের কাছে কিছু মিছু আছে নাকি? তোমরা আমাকে 5 টাকার কিছু মিছু দাও তো। এমন বোকা তো কোথাও দেখিনি, কিছু মিছু আবার দোকানে বিক্রি হয়। তাদের কেউ তার গায়ে ধুলা ছিটিয়ে দেয়, কেউ আবার তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে আসে, কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের শ্বশুর বাড়ি রওনা হলো। পথে যেতে যেতে দেখা হলো এক পুরুত ঠাকুরের সঙ্গে। তিনি গামছায় কিছু ধান, দূর্বা ঘাস, তুলসী পাতা, বেলপাতা ইত্যাদি বেঁধে নিয়েছিলেন। চুপ করে পথ চলতে হয়রান হতে হয়, তার সঙ্গে গল্প করে পথ চললে পথের কষ্ট মনে পড়বে না। সে ঠাকুরকে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, গামছায় বেঁধে কি নিয়ে যাচ্ছেন? ঠাকুর উত্তর দিলেন, কিছু মিছু নিয়ে যাচ্ছি। ছোট ভাই এবার ভাবল, এবার তবে সে কিছু মিছুর খোঁজ পেয়েছে। সে ঠাকুর মশাইকে অনুনয় বিনয় করে বলল, আপনি দয়া করে আমাকে এই কিছু মিছু দান করে যান। ঠাকুর উত্তর করলেন, তা কেমন করে হবে, এগুলি তো আমার কাজে লাগবে। ছোট ভাই তখন আরও অনুনয় বিনয় করে বলল, এই 5টি টাকা নেন, কিছু মিছু আমাকে দিতেই হবে। পুরুত ঠাকুর ভাবলেন, যজমান বাড়িতে পুজো করে বড় জোর 5 আনা পাবো, আর এই ছেলেটি 5 টাকা সাধছে। গামছায় বাঁধা ফুল, বেলপাতা তো যেখানে সেখানেই পাওয়া যায়, পথ থেকে তুলে নিলেই হবে। কিন্তু গামছায় কি বাঁধা আছে, এই বোকা ছেলেটি যদি বুঝতে পারে তবে আর টাকা দেবে না। তাই প্রকাশ্যে তাকে বলল, এগুলো আমার দরকার ছিল, কিন্তু তুমি যখন এমন করে বলছো, তোমাকে বেজার করতে চাই না। এই গামছা ধরেই কিছু মিছু নিয়ে যাও, পথে কোথাও খুলো না, বাড়িতে নিয়ে গিয়ে তুলসী তলায় রেখে দিও। মনের সুখে সেই গামছা সমেত ফুল, বেলপাতা নিয়ে ছোট ভাই খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলো। বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে সে পুঁটলিটি তুলসী তলায় রেখে চুপটি করে বসে রইল। তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে এসে দেখল দেবর তুলসী গাছের তলায় বসে আছে। ও কি, তুমি এখানে বসে আছো কেন? বাড়িতে সকলে কেমন আছে? মাওই মানে বড় ভাইয়ের শাশুড়ি এসেও জিজ্ঞেস করল,
এই যে পুত্র, তোমার দাদার তো আসার কথা ছিল, তা সে আসলো না কেন? ছোট ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে, কিন্তু সে কথা তো আর বলা যায় না। সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুঁটলিটি দেখিয়ে দিল। পুঁটলিটি খুলে দেখে শ্রাদ্ধের অনুষ্ঠানের জিনিসপত্র দেখে শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল। হায় হায়, তার জামাই তো মরে গিয়েছে। তাই তো জামাইয়ের ছোট ভাই ফুল বেলপাতা আর শাখা সিন্দুর নিয়ে সেই খবর ভাইয়ের শ্বশুরবাড়ি দিতে এসেছে। মায়ের কান্না দেখে মেয়েও আছড়ি পাছড়ি কাঁদতে লাগলো। তারপর পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন সকলে মিলে কান্না জুড়ে দিল। কেউই তলিয়ে দেখল না আসলে কি ঘটেছে। ছোট ভাই এসেছিল দাদার শ্বশুরবাড়ি এটা ওটা খেতে, সে খাওয়ার কপালে ছাই। সকলে মিলে কান্না জুড়েছে। অনেকক্ষণ বসে থেকে সে বাড়ি ফিরে আসলো। বাড়ি আসলে মা এসে জিজ্ঞেস করে, বড় ভাই এসে জিজ্ঞেস করে, সেখানে গেলি আর ফিরে আসলি, তারা সব ভালো আছে তো? ছোট ভাই বলল, সে বাড়িতে মানুষ মরেছে, তারা সব কান্নাকাটি করছে, তাই দেখে আমি চলে এসেছি। কে মরেছে জিজ্ঞেস করতে ছোট ভাই বলল, তা আমি কি করে বলবো, আমাকে দেখে সকলে কেঁদে উঠল, তাই আমি বাড়ি চলে আসলাম। বড় ভাই ভাবল নিশ্চয়ই তার বউ মরেছে, তাই ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে। সে তখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটল। শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরল। আমরা তো জানতাম তুমি মরে গিয়েছ। বড় ভাই বউকে বলল, আমিও তো ভেবেছিলাম তুমি মরে গিয়েছ। তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক। গল্পের নাম শ্বশুর জামাই। অনেকদিন জামাই শ্বশুর বাড়িতে আসে না, সেই জন্যে শ্বশুরের বড় নিন্দা। লোকেরা বলে, তোমাদের বাড়ি জামাই আসে না কেন? নিশ্চয়ই এর মাঝে কোনো গোপন কারণ আছে। কারণ যা আছে শ্বশুর তা ভালোই জানেন। কারণ হলো মেয়ে এক বাবার এক সন্তান, তাই শ্বশুর বাড়িতে শালাশালি নাই, তাই আনন্দ ফুর্তি করার কেউ নেই, সেই জন্যেই জামাই শ্বশুর বাড়িতে আসে না। অনেক ভেবেচিন্তে ঠিক করলেন জামাই বাবাকে এবার শ্বশুর বাড়িতে আনতেই হবে। না হয় সে নিজেই জামাইয়ের সাথে একটু ঠাট্টা মশকরা করবেন। বাড়িতে তো অন্য কেউ নেই, আর প্রতিবেশীরাও দেখতে আসবে না। পরদিনই হাটের মাঝে জামাইয়ের সাথে শ্বশুর মশাইয়ের দেখা। তিনি জামাইকে বললেন, তা বাবাজি, আমাদের ওই মুখো যে আর হইন না, আমাদের ওই মুখো যে আর হওই না, আর চলো আমাদের ওখানে। জামাই বাবা বলল, আব্বা যান, আপনাদের ওইখানে গিয়ে আমি কি করব? বাড়িতে শালা সম্বন্ধী কেউ নেই, কার সাথে কথাবার্তা বলবো? শ্বশুর মিথ্যে করে বললেন, ঢাকা থেকে আমার দুই ভাইপো এসেছে, কলেজে পড়ে, সম্পর্কে তোমার শালা, ওরাও তোমাকে দেখেনি, তোমাকে পেলে খুব খুশি হবে। শালা দুলা ভাইরা একটু হাসি তামাশা আর আনন্দ ফুর্তি করলে। জামাই বাবাজি রাজি হলো, কিন্তু বাড়ি এসে দেখে কেউই আসেনি। বুঝতে পারল শ্বশুর আব্বা তাকে ফাঁকি দিয়েছেন। মনে মনে বলল, আজকের দিনটি মাটি হয়ে গেল। শ্বশুর যা ভেবেছিলেন তা তো তার মনেই আছে। খাবারের সময় হলো। গ্রাম বাংলার রীতি হলো শ্বশুর বাড়ি এসে জামাইরা শালাদের সাথে একসাথে ভাত খায়। শ্বশুর তার স্ত্রীকে বলল, বউ, আজ বড় থালায় ভাত দাও, আমি আর জামাই বাবা একই থালায় ভাত খাবো। শ্বশুর আর জামাই একই থালায় ভাত খেতে বসলেন। নানা রকম তরকারি দিয়ে দুইজনে খাওয়া চালিয়ে যেতে লাগলো। শ্বশুর ভাবলেন আজকে একটু মজা করবেন। চালাকি করে যেভাবেই হোক জামাইকে আজ ক্ষীর খেতে দেবেন না। তিনি জামাইকে বললেন, জামাই বাবাজি, খাওয়া তো শেষ হয়েছে, এবার তাহলে হাত ধোও। জামাই দেখল শ্বশুরমশাই তাকে ক্ষীর থেকে বঞ্চিত করার মতলব করেছেন। জামাইও কম চালাক না, সে একটা গল্প ফেঁদে বসল। হাত আর ধোবো কি? আপনার বাড়িতে আসার সময় সামনে পড়ল এক প্রকাণ্ড সাপ। বললে বিশ্বাসই করবেন না, ওই যে শিকের ওপরে ক্ষীরের হাঁড়িটা ঝুলছে না,
ওই অত উঁচু এক ফনা মেলে ধরল আমার দিকে। শ্বশুর বুঝতে পারলেন ধরা পড়ে গেছেন, জামাই ক্ষীরের কথা টের পেয়ে গেছে। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, তাই তো, ক্ষীরের কথা তো একেবারেই ভুলে গিয়েছিলাম, আনো আনো ক্ষীর আনো। শাশুড়ি একটু মুচকি হেসে তাড়াতাড়ি ক্ষীর এনে দিলেন। জামাই চিন্তা করল, শ্বশুর আব্বা আমাকে ক্ষীর খাওয়া থেকে বঞ্চিত করতে চেয়েছে, এবার আমি তাকে ক্ষীরই খেতে দেব না। জামাই শ্বশুরের সাথে গল্প আরম্ভ করল। এখনকার কলিকালের কথা আর কি বলবো আব্বা, বউরা আর স্বামীকে মানতে চায় না। এই যে ধরেন আপনাদের মেয়ে, যাকে আমি বিয়ে করেছি, আমি যদি তাকে বলি এই দিকে থাকো, সে ওই দিকে চলে যায়। বলার সঙ্গে সঙ্গে তা দেখিয়ে দেবার অজুহাতে জামাই ক্ষীরটুকু নিজের দিকে টেনে নিয়ে ভাতগুলি শ্বশুর সাহেবের দিকে ঠেলে দিল। শ্বশুর দেখলেন ঠকাবার মতলবে জামাই আজ আমাকে ক্ষীর খেতে দিবে না। মনে মনে বললেন, আচ্ছা দেখাচ্ছি। উপদেশের ছলে শ্বশুর বললেন, তা বাবাজি, তোমরা ছেলে ছোকরা মানুষ, মিলমিশ হয়েই থেকো। বলতে বলতে কিভাবে মিলমিশ হয়ে থাকতে হবে তা দেখানোর অজুহাতে ক্ষীর ও ভাত একসঙ্গে মেখে ফেললেন। বড় আনন্দের সঙ্গে শ্বশুর আর জামাইয়ের খাওয়া শেষ হলো।